বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, সাহস হচ্ছে না ভেতরে যাওয়ার। আজকে একটু আগে আমার বিয়েটা হয়ে গেল। অবশ্য বিয়ের 1 সপ্তাহ আগে জানতে পেরেছিলাম আব্বু আম্মু আমার জন্য মেয়ে দেখছে। ওরা আমাকে বলেছিল মেয়েটাকে দেখার জন্য, কিন্তু আমার ইচ্ছে হয়নি। আসলে প্রথমবার কাউকে ভালোবাসার পর দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না। আপনারা কি ভাবছেন কী জন্য এমন কথা বলছি? সে অনেক কাহিনী শোনাবো একদিন। তো বেশ কিছুক্ষণ বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভাবছি রুমে যাব কি না। তারপর আবার মনে হতে লাগলো আব্বু আম্মু মেয়েটাকে অনেক পছন্দ করে বউ করে আনছে আমার জন্য। যদি বাসর ঘরে না যাই তাহলে দেখা যাবে ও অনেক কষ্ট পাবে। তাই চিন্তাভাবনা বাদ দিয়ে ভেতরে ঢুকলাম। বিছানার দিকে তাকাইতেই দেখলাম কেউ একজন ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। মেয়েটাকে আগে কখনো দেখিনি, তার নামটা পর্যন্তও জানি না। আসলে জানার ইচ্ছে হয়নি। আব্বু আম্মু বলেছিল বিয়ের আগে মেয়েটার সাথে দেখা করতে, কিন্তু আমার ইচ্ছে হয়নি। কারোর রুমে আসার শব্দে বুঝতে পারলাম একটু আগে যার সাথে আমার বিয়ে হয়েছে, অর্থাৎ আমার স্বামী রুমে আসছে। ভাবতেই বুকের মধ্যে কেমন কেঁপে উঠল, হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। কেন জানি না খুব ভয় লাগছে। রুমে আসতে মেয়েটা কেমন হাত মোচড়াতে লাগলো। বিছানার সামনে এগিয়ে গেলাম, মনে হলো ওকে কিছু কথা বলা দরকার। জানি না এই অচেনা মেয়েটাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো কিনা। মনে হচ্ছে ওকে কখনো ভালোবাসতেও পারবো না। মানুষটা আমার দিকে এগিয়ে আসতেই মনে হলো আম্মু বলেছিল স্বামী বাসর ঘরে আসলে তাকে পায়ে হাত দিয়ে সালাম করতে। তাই উঠে গিয়ে ওনার পায়ে হাত দিয়ে সালাম করলে উনি তো আমাকে ওঠালো না। উনি বললেন, থাক থাক, সালাম করতে হবে না। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি বলেন। আপনি হুটহাট করে আমাকে কেন বিয়ে করলেন? ওনার এমন দ্বারা প্রশ্নে একটু অবাক হলাম। তারপরও নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলাম, আব্বু আম্মুর কথা কখনো ফেলিনি তো। তার উপর আব্বু আম্মু বলেছিল তারা আমার জন্য ছেলে ঠিক করেছে, আর ছেলেটা আপনি। আমি আপনাকে বিয়ে করলে অনেক হ্যাপি থাকবো, তাই ওদের কথাতে বিয়েটা করে নিয়েছি। যাকে বিয়ে করে নিলেন তাকে একটাবার জানার চেষ্টা করলেন না? জানতে চাইলেন না সে কেমন, কি করে, কোথায় থাকে, তার পার্সোনালিটি কেমন, সে অন্য কারোর সাথে রিলেশনে আছে কিনা, সে আপনাকে ভালোবাসতে পারবে কিনা, আপনাকে মেনে নিতে পারবে কিনা? দেখেন, আমি জানি না আপনি কেন এমন কথা বলছেন, কিন্তু তবে আব্বু আম্মু বলেছিল তাই। আব্বু আম্মু বললো আর আপনি আমাকে বিয়ে করে নিলেন? আমি তো একটা বাজে ছেলেও হতে পারি। তাহলে আপনি কেন বুঝতে চাইলেন না? আমার সাথে একটু কথা তো অন্তত বলতে পারতেন। লোকটার কথায় কি জবাব দেব জানি না। এমনিতেই আমার মধ্যে আজকে অনেকটা ভয় কাজ করছে, তার উপর উনি এমন প্রশ্ন করাতে অনেক বিব্রত বোধ করলাম। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আমি তো আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনার আব্বু আম্মু বলেছিল যা বলবো একদম বিয়ের পর। আপনি নাকি আমার সাথে কথা বলতে চাচ্ছেন না এই মুহূর্তে। আচ্ছা, আপনি হঠাৎ করে আমাকে এমন করে প্রশ্ন করছেন কেন? কারণ আমার এই বিয়েটা কোনো ইচ্ছে ছিল না। আমি বিয়েটা করতে চাচ্ছিলাম না। তার উপর আমি আপনাকে কখনোই দেখিনি। কেন রাজি ছিলেন না? কেন, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? আমি আপনাকে না জেনে না শুনে বিয়ে করে ফেললাম বলে, নাকি আপনার অন্য কোনো মেয়েকে পছন্দ ছিল? হ্যাঁ, সেটা তো থাকতেই পারে। আমি আপনাকে বললাম না যে আমার তো কোনো গার্লফ্রেন্ডও থাকতে পারে, কিন্তু আপনি সেটা না জেনে আমাকে বিয়ে করে নেবেন। তাছাড়া হুটহাট করে বিয়ে, যেখানে আমি আপনাকে চিনি না জানি না, তাহলে কি করে স্ত্রী হিসেবে মেনে নিব? তার উপর বিয়ের মতো একটা বন্ধনে আবদ্ধ হলাম, আর তাও সেটা না জেনে না শুনেই। এতে আমার কি দোষ বলুন? আপনি তো আমার সাথে কথা বলেননি। আমি তো ভেবেছিলাম আপনি আমার সাথে কথা বলবেন। আপনার কি সমস্যা, আপনি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে আছেন সেটা আমাকে বলবেন, কিন্তু আপনি সেটা বলেননি। ভেবেছিলাম হয়তো আপনি বিজি আছেন, অন্য কোনো কারণে আমার মতো আব্বু আম্মুর কথাগুলো মেনে নিতে চান, তাই বিয়েটা করে নিতে চাইছেন। মেয়েটার এরকম কথাতে চুপ করে রইলাম। এখন অবধি ওর মুখটা অন্তত একবারও দেখিনি, আর দেখার ইচ্ছা হচ্ছিল না। ওই যে বললাম, প্রথমবার কাউকে ভালোবাসার পর দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসতে ইচ্ছে হয় না। মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে আছে, বুঝতে পারলাম সারাদিন ওর ওপর দিয়ে অনেক ধকল গেছে। তার উপর এই 7টা দিন যাবৎ বিয়ের অনেক ফর্মালিটি ছিল, সেগুলো শেষ করতে হয়েছে। বিয়েতে আমার ইচ্ছা না থাকলেও আব্বু আম্মুর একমাত্র ছেলে হিসেবে বিয়ের কোনো ভূমিকাই করতে বাদ রাখিনি, কিন্তু আমারই ইচ্ছে ছিল না। আচ্ছা, আপনি বিছানায় শুয়ে পড়ুন। শুয়ে পড়বো মানে? সারাদিন আপনার ওপর দিয়ে অনেক ধকল গেছে, তাই এখন রেস্ট নিন। আর যদি ইচ্ছে না থাকে তাহলে কি দাঁড়িয়ে থাকবেন নাকি এমন করে? আপনি বুঝতে পারছেন না আজ আমাদের বাসর রাত, আর আপনি বলছেন আমাকে শুয়ে পড়তে?
তাহলে আপনি কোথায় যাবেন? কোথাও যাব না, আমি সোফাতে শুয়ে পড়বো, আপনি বেডে গিয়ে শুয়ে পড়ুন। একটাবার কি আমাকে বলা যায় কি কারণে আপনার এরকম দ্বারা বিহেভিয়ার, নাকি আমি কোনো অন্যায় করেছি আপনাকে হুটহাট করে বিয়ে করে? জানি না, তবে একটা কথা তো আপনি জানেন, আমার এই বিয়েতে মত ছিল না। আর আমি আপনাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো কিনা আমি সেটা জানি না। আর ভালোবাসা সেটা তো অন্য বিষয়। কেন আপনি আমাকে স্ত্রী হিসেবে মানতে পারবেন না? আমি তো সেটাই জানতে চাইছি। তাছাড়া আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? একটাবার বলুন আমার মধ্যে কি দোষ আছে, নাকি আপনি আমার সম্পর্কে জেনে নিয়েছেন যে আমি কোনো ভুল করেছি, না আপনি অন্য কাউকে ভালোবাসেন যে কারণে আমাকে ভালোবাসতে পারবেন না? আজব তো, আপনি বারবার প্রশ্ন করছেন। আমি তো বললাম এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তাহলে আপনাকে স্ত্রীর অধিকার দেয় কি করে? লোকটার কথায় বেশ খারাপ লাগলো। জীবনে একটাও রিলেশনে জড়াইনি, ভেবেছিলাম বিয়ের পর স্বামীকেই ভালোবাসবো, কারণ আব্বু আম্মু ছোটবেলা থেকে এমনটাই শিখে এসেছে। এমন না যে ঘরবন্দি করে রেখেছিল, যা চেয়েছি সেটাই পেয়েছি, অনেক স্বাধীনতা দিয়েছে। তাই ওদের এই একটা কথা রাখবো বলে জীবনে কারোর সাথে রিলেশনে জড়াইনি। কিন্তু হুটহাট করে এরকম বিয়ে হয়ে যাবে অচেনা একটা ছেলের সাথে, আর সে আমাকে কখনো ভালোবাসবে না, এমনকি বিয়েতে নাকি সে রাজি ছিল না, আর আমাকে নাকি কখনো স্ত্রী হিসেবে মানতে পারবে না, এমন কিছু শুনে খুব খারাপ লাগছে। আর নিজের স্বামীর মুখ থেকে এমন কথা শুনতে কার না খারাপ লাগবে? খুব কষ্ট হচ্ছে। তারপরও নিজেকে স্বাভাবিক করে নিলাম আর বলতে লাগলাম, আচ্ছা আমি কি জানতে পারি আপনি কি জন্য আমাকে ভালোবাসতে পারবেন না? প্লিজ রাগ করবেন না। আপনার স্ত্রী হিসেবে আমি তো এইটুকু জানার অধিকার রাখি, তাই না? মেয়েটার এমন প্রশ্নে কি উত্তর দেবো জানি না। তারপরে মনে হতে লাগলো ওকে বলা দরকার। খুব বেশি শুনতে ইচ্ছে করছে আপনার? হ্যাঁ অবশ্যই, যাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, 3বার কবুল বলার পর থেকে যাকে সবটা উজাড় করে দিয়ে ভালোবাসতে চাইছি, সে কিনা আমাকে ভালোবাসতে পারবে না, এটা জানার পর আমার কষ্ট হবে না বলেন? তাহলে আমি কি আপনার থেকে এইটুকু জানার আশা করতে পারি না? আমাকে বলেন কি জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? আসলে কলেজ লাইফে পা রাখার পরই আমরা একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম। যখন যা বলতো সেটাই শুনতাম। ভেবেছিলাম প্রেম করে বিয়ে করব। অনেক বেশি বিশ্বাস করতাম মেয়েটাকে। রিলেশনটাও বেশ ভালোই চলছিল। ও আমাকে অনেক কেয়ার করতো। আমিও ওকে বুঝতে দিতাম না আমার ভালোবাসার কোনো কমতি আছে। জানতাম না বেশি ভালোবাসলে আর বেশি স্বাধীনতা দিলে মানুষ এতবার বেড়ে যায়। তারপর একটা সময় ও আমাকে হঠাৎ করে ইগনোর করতে শুরু করে। 2টা বছর যেতে না যেতেই হঠাৎ ওর ব্যবহার চেঞ্জ হতে লাগলো। আর এরকমভাবে চেঞ্জ হয়ে গেল যার জন্য আমি অনেকটা চিন্তিত হয়ে পড়ি। তারপর যখন আস্তে আস্তে জানার চেষ্টা করি, ও অনেক মিসবিহেভ করতো। জিজ্ঞেস করলে বলতো আমি নাকি ওকে সন্দেহ করি। তারপর ইগনোরটা বেশি বেড়ে গেল, যার জন্য খুব বেশি কষ্ট পেতাম। তারপরও বুঝতে দিলাম না। কাছে পেলে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতাম অনেক বেশি ভালোবাসি। তারপরও আমার মনের কথাগুলো বোঝার চেষ্টা করতো না। আমি ভাবতাম আমাকে সত্যিকার ভালোবাসতো। ওই 2টা বছর আমাদের রিলেশনটা খুব সুন্দর ছিল। কিন্তু হুটহাট করে যে ভালোবাসাটা পুরনো হয়ে যায় সেটা আমি ওর থেকেই জানতে পেরেছিলাম। তারপর আর কি, ওকে অনেক বুঝাতাম, ওর চোখের আড়ালে কান্না করতাম। ওকে বুঝতে দিতাম না আমি মনের দিক থেকে এত বেশি দুর্বল। একটা সময় ওর ব্যবহারটা এত বেশি চেঞ্জ হতে লাগলো যে তখন তারপরেও সপ্তাহে একদিন দেখা করতো, কল দিলে রিসিভ করতো না। ওর এত বেশি ইগনোর আমি নিতে পারছিলাম না। অনেক খোঁজখবর নিয়ে জানতে পারলাম একটা ছেলের সাথে খুব গভীর সম্পর্কে জড়িয়ে গেছে, এমনকি সেটা রুম ডেট অবধি চলে গেছে। এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিলাম না। তারপরে বিশ্বাস করিনি। তারপর একটা ফ্রেন্ড যখন পার্কে নিয়ে গিয়ে দেখালো মেয়েটা অন্য একটা ছেলের সাথে নিজের ঘনিষ্ঠ সময় পার করতে ব্যস্ত, খুব বেশি কষ্ট হয়েছিল সেদিন। নিজে থেকে ওর সাথে সম্পর্কটা শেষ করে দেই। তারপর থেকে নিজেকে অনেক গোছানোর চেষ্টা করেছি। এমন না যে আর কাউকে লাইফে জড়াতে ইচ্ছা করেনি। হ্যাঁ হয়েছে। আব্বু আম্মু যখন বারবার বোঝাতো, বন্ধুরা যখন বলতো আমাকে সত্যিকারে ভালোবাসে, সে আমার লাইফে আসবে, কিন্তু নিজের দিক থেকে না মানতে পারতাম না। তারপর আর ইচ্ছে হয়নি কাউকে জড়ানো। এর মাঝে কয়েকটা মেয়ে আমাকে প্রপোজ করেছিল। আমি তাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আমার পক্ষে আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। আর ভালোবাসার সবচেয়ে বড় ভিত্তি হলো বিশ্বাস। সেই বিশ্বাসটাই আমি আর কাউকে করতে পারবো না। যেখানে একবার বিশ্বাস করে ঠকেছি সেখানে আর কাকে বিশ্বাস করব বলেন? তাই এখন আর কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করে না। খুব বেশি ভয় হয়, মনে হয় সে আবার আমাকে ঠকাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম।
লোকটা কথাটা বলেই কেমন চুপচাপ রইল। ওনার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। আমি এগিয়ে এসে ওনার চোখের পানিগুলো মুছে দিতে গেলে উনি আমার থেকে দূরে সরে গেল আর বলল, পুরনো কথা মনে পড়ে গেছে তো, তাই চোখে পানি চলে যাচ্ছে। ওহো কিছু নয়, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা একটা কথা বলবো? জি বলেন। একজন আপনাকে আপনার বিশ্বাসটা ভেঙে দিয়েছে, আপনাকে ভালোবাসেনি, প্রতারণা করেছে। তার জন্য আপনি আর অন্য কাউকে ভালোবাসতে পারবেন না, আমাকে একটু বিশ্বাস করতে পারবেন না। তাছাড়া আমি এখন আপনার বিশ্বাসটা ভাঙা তো দূরে থাক, এখন আমাদের মাঝে যে বন্ধনটা সৃষ্টি হয়েছে তাতে উপরওয়ালাও চায় না। উপরওয়ালা না চাইলে কারো সাধ্য নেই আমাদের সম্পর্কটা শেষ করার। তাই আমি বলছি কি, আপনি আমাকে একটু ভালোবেসে দেখবেন। আমি আপনার বিশ্বাসটা কখনোই ভাঙবো না, কথা দিচ্ছি কখনো আপনাকে কষ্ট দিব না। একটা বার আমাকে সুযোগ দেওয়া যায় না? মেয়েটার কথা ওর মুখের দিকে তাকিয়ে রইলাম, কিন্তু এখন ওর ঘোমটাটা সরিয়ে এখন ওর মুখটা দেখার ইচ্ছাই করিনি বা চেষ্টাও করিনি। ও মাথা নিচু করেই যে কথাগুলো বলছে সেটা বুঝে যাচ্ছি। কিছু বলছি না দেখেও আবারও বলতে লাগলো, কি হলো, দেবেন না একটা সুযোগ আমাকে? আমি বুঝতে পারছি আপনি কতটা কষ্ট পেয়েছেন, কিন্তু দেখেন, জীবনে চলার পথে কাউকে তো সঙ্গী করে চলতেই হবে। এমন না যে সারা জীবন আপনি একা থাকতে পারবেন। যদি তাই হতো তাহলে আব্বু আম্মু আপনাকে জোর করে আমার সাথে বিয়েটা দিত না। বললাম হ্যাঁ এখন আর কাউকে বিশ্বাস করতে ভয় করে, যদি যেটুকু বিশ্বাস বেঁচে আছে সেটুকু। লোকটা কি বলতে চাইছে আমি বুঝতে পারলাম। ওনার মুখ থেকে যে কথাগুলো এই মুহূর্তে আমি সহ্য করতে পারবো না বুঝতে পেরে ওনার মুখে হাত দিয়ে আটকে দিলাম। প্লিজ অনন্ত, এই কথাটা কখনো মুখে আনবেন না। আমি জানি আপনি হয়তো আমাকে ভালোবাসতে পারেননি, কিন্তু 3বার কবুল বলার পর থেকে আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। তাছাড়া যবে থেকে আমাদের বিয়েটা ঠিক হয়ে আছে তবে থেকে আপনার একটা ছবি আমি প্রত্যেক দিন দেখতাম। ওই ছবিটা আমার মনের মধ্যে এঁকে রেখেছি। প্লিজ আপনি অন্তত আর এই কথা কখনো বলবেন না, তাতে আমার কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে বলবো না, এখন যান শুয়ে পড়ুন। শুয়ে পড়বো, আপনিও শুয়ে পড়ুন আমার সাথে। বললাম তো আমি আপনাকে কখনো স্ত্রী হিসেবে মানতে পারবো কিনা জানি না, আর ভালোবাসা সেটা তো মনে হয় না কখনো মন থেকে আসবে। আপনি আমাকে ভালোবাসবেন না, স্ত্রী হিসেবে মানবেন না, কিন্তু এখন তো আমার অধিকার আছে আপনার সাথে কিভাবে থাকার। আমি বলছি আপনি আমার সাথে থাকুন প্লিজ। এটা আমার আদেশ নয়, অনুরোধ। প্লিজ আমাকে এই অনুরোধটা করবেন না। আমি পারবো না আপনার সাথে থাকতে। আমি জানি না কখন আপনাকে ভালোবাসতে পারবো কিনা, তার উপর যদি রাতে আমাদের মাঝে উল্টাপাল্টা কিছু হয়। ও এতক্ষণে বুঝতে পারলাম, এই কারণে আপনি বারবার আমাকে রেখে অন্য কোথাও শুতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে একই বেডে থাকবো না, তাহলেই তো আপনার ভয় লাগবে না। আচ্ছা আপনি বেডে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ছি। আপনি নিচে শুয়ে পড়বেন মানে সেটা কেমন কথা? দেখেন, আপনি আমার স্বামী, যতদূর শুনে এসেছি স্বামীকে সম্মান করতে হয়। তারপর আপনি আমার থেকে বয়সে 2 বছরের সিনিয়র, তাই আমি চাই না আমার জন্য আমার স্বামী কষ্ট পাক। আমি উপরে শান্তিতে ঘুমাবো আর আমার স্বামী নিচে ঘুমাবে, সেটা কখনো হতে পারে না। প্লিজ আপনি উপরে শুয়ে পড়েন, আমি নিচে মানিয়ে নিতে পারবো। কিন্তু আপনার নিচে শুতে। না, আমার নিচের সাথে কোনো কষ্ট হবে না। যেখানে আপনি আমাকে বলে দিয়েছেন স্ত্রী হিসেবে মানবেন না, ভালোবাসতে পারবেন না, এই কষ্টের কাছে এইটুকু তো কিছুই নয়। এইগুলো তো আমার সারা জীবন মনে থাকবে। আপনি শুয়ে পড়ুন, আর কথা বলবেন না, প্লিজ রাখুন। আর যদি মনে হয় সারা জীবনেও আমাকে কখনো ভালোবাসতে পারবেন না, তাহলে না হয় আমাকে বাসার কাজের মেয়ে করে রেখে দিন, সারা জীবন আপনার পায়ের কাছে থাকবো। সদ্য বিয়ে করা বইয়ের মুখে এমন কথা শুনে অবাক লাগছে। ওকে কেন মেনে নিতে পারছি না জানি না। আমি হয়তো বা কখনো পারবো কি না জানি না। বিছানায় গিয়ে শুয়ে পড়তেই ও একটা চাদর আর বালিশ নিয়ে গিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লো। আমার দিকে তাকিয়ে রইলো, কিন্তু আমি ওর মুখটা এখনও দেখতে পাইনি। পরদিন সকালে কারোটাকে ঘুম ভাঙলো। চোখ মেলে তাকাতেই দেখলাম একটা পরী আমার সামনে দাঁড়িয়ে আছে। এত সুন্দর একটা মেয়ে যে আমার সামনে দাঁড়িয়ে আছে সেটা দেখে আমি কল্পনাও করতে পারছি না যে এমন কেউ আমার সামনে আছে। এবার তাড়াহুড়ো করে উঠে বসলাম। মানুষটা যেমন করে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে কখনো মেয়ে দেখেনি, আর দেখলেও মনে হচ্ছে আমাকে দেখতে আজকে অদ্ভুত লাগছে। তো বারবার ভাবছিলাম কোথাও কিছু ভুল হলো কিনা, কিন্তু আবার পরক্ষণে মনে হলো ওনাকে একটাবার জিজ্ঞেস করা দরকার। কেউ আপনি এমন করে তাকিয়ে আছেন যে?
আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? আমি আপনার স্ত্রী। আমার সাথে আপনার কালকে বিয়ে হয়েছে। ও বুঝতে পেরেছি, বিয়ের আগে তো একটাবার আমাকে দেখেননি। তারপর একটাবার কালকে রাতেই তো আমাকে কখনো দেখার ইচ্ছাটাও পোষণ করেননি। সেজন্যই মনে হচ্ছে, এমন মনে হচ্ছে, তাই না? মেয়েটার মনে কথাটা কেমন করে বুঝতে পারলো জানি না, তবে ওর কথায় মাথা নেড়ার সুযোগ উত্তর দিতেই ও এমন মিষ্টি করে একটা হাসি দিল যে হাসিটা বুকের বাঁ পাশে মনে হয় গেঁথে গেল। তারপর সেটা বুঝতে দিলাম না, বললাম, কি হলো, এমন করে ডাকাডাকি করছেন যে? অনেক বেলা হয়ে গেছে, এখন উঠুন আর ঘুমাবেন না। যদি এত বেলা ঘুমান তাহলে বাসার সবাই ভাববে আপনি একদিনেই বউ পাগলা হয়ে গেছেন। মেয়েটার মুখে একটা হাসি লেগে আছে। কথাটা বলে ও মুসকি মুসকি হাসতে লাগলো। তখন আমি বললাম, আমি কি পাগল নাকি, মাথা খারাপ? আপনাকে যেখানে কখনো বউ হিসেবে মানবো না সেখানে? মানুষটার এমন ধারার কথাতে মুখের হাসিটা নিমেষেই মধ্যে মিলিয়ে গেল। খুব বেশি কষ্ট হতে লাগলো। কাল রাতে যে কথাগুলো বলেছে, বারবার একই কথা রিপিট করছে, যেটা শুনেই কষ্ট হচ্ছে। আবার সকালবেলাতে শোনালো, তাই মনটা খারাপ হয়ে গেল। তাই বলতে লাগলাম, আচ্ছা ঠিক আছে, মানবেন না সেটা পরে দেখা যাবে, এখন উঠে ফ্রেশ হয়ে নিন। কয়েকটা দিন কেটে গেল, কিন্তু এর মাঝে আমি আর সিনথিয়ার সাথে তেমনভাবে কথা বলিনি। কিন্তু ওকে প্রথমবার দেখাতে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। আবার পরক্ষণে মনে হলো, যাকে এত বেশি ভালোবেসেছিলাম তাকেই বোঝাতে পারলাম না। আবার নতুন করে কাউকে ভালোবাসলে হয়তো সেও যদি তেমন কিছু করে আমার সাথে, তাহলে বেঁচে থাকার মতো আর কিছুই বাকি থাকবে না। এভাবে প্রায় একটা মাস কেটে গেছে। এর মাঝে বুঝেছি, বিয়ের পর থেকে সিনথিয়া আব্বু আম্মুর অনেক বেশি আপন করে নিয়েছে। আর ওদেরকে বুঝতে দেয়নি যে ওদের একটা মেয়ে আছে, নেই, সবসময় ওদের কেয়ার করে। এমনকি আমাকেও সবসময় এত বেশি ভালোবাসা দেখায়, যেটাতে এখন ভুলতে বসেছি। আগে কাউকে ভালোবাসতাম কিংবা কারোর জন্য কষ্ট পেয়েছিলাম। সিনথিয়া জীবনে আসার পর থেকে কেমন যেন সব কিছু গুছিয়ে নিতে শুরু করেছে, কিন্তু এখনও ওকে মন থেকে মেনে নিতে পারিনি, যার জন্য মেয়েটা এখনও নিচে ঘুমায়। সিনথিয়ার খুব বেশি কষ্ট হয়। তারপর যখন রাতে মেয়েটা ঘুমিয়ে থাকে, ওর মুখের দিকে তাকিয়ে থাকি, কারণ মেয়েটার মুখটা এতই মায়াবী, যার জন্য মনে হয় ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু কোনো এক কারণে মেনে নিতে পারছি না। মাঝরাতে ঘুম ভাঙলে প্রায় সিনথিয়া রাতে ফুপিয়ে কান্না করছে দেখতাম। সেটা মোনাজাতে হাত তুলে হয়তো আমার ভালোবাসাটা পাওয়ার জন্য। তাই কয়েকটা দিন ধরে ভাবছি, এই মেয়েটাকে কষ্ট দিয়ে কী লাভ। আর এর মাঝে আব্বু আম্মু এমনকি আমাকে ফ্রেন্ডরা অনেক বুঝিয়েছে, বলেছে সিনথিয়াকে মেনে নিতে। আমিও ভেবেছি ওকে একটা সুযোগ দেওয়া দরকার। আর যেহেতু এখন সিনথিয়াকে বিয়েটা করে নিয়েছি, তাহলে ওকে আর কতদিন কষ্ট দিব। আরও 15টা দিন ভেবে সিদ্ধান্ত নিলাম সিনথিয়াকে আর কষ্ট দিব না, কারণ মেয়েটা প্রচণ্ড পরিমাণ কষ্ট পায়, সেটা বুঝতে পারি। প্রতিদিনের মতো আজকে অফিসে বসে কাজ করছিলাম। দুপুরে শেষ না হতেই কেমন জানি মনটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগছিল। ভাবলাম আজকে গিয়ে সিনথিয়াকে মনের কথাগুলো বলে দিব। বাসায় এসে দেখি সিনথিয়া রুমে নেই। তারপর নিচে এসে আমাকে জিজ্ঞেস করতেই বলল সিনথিয়া হয়তো ছাদে গেছে। তারপর ছাদে আসলাম, সিনথিয়া আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হলো ওকে একটু সারপ্রাইজ দেওয়া দরকার, তাই গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওর লম্বা চুলে নাক ডুবিয়ে দিয়ে ঘাড়ে কিস দিয়ে ও কেমন ভয় পেয়ে গেল, আর আমাকে সারিয়ে নিয়ে বলতে লাগলো, কে কে কে? কেন, তোমার বর, যাকে 3বার কবুল বলে বিয়ে করেছো, যাকে এত বেশি ভালোবাসো, সে, নাকি অন্য কাউকে আশা করেছিলে? না মানে আসলে আসলে আপনি তো। হ্যাঁ, আমাকে দেখে তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? কিন্তু দেখো, এটাই সত্যি। তুমি তো চাইতে আমি যেন তোমাকে ভালোবাসি, আর এখন সেটাই হয়েছে। মানে আপনি কি বলছেন? আমি তো বুঝতে পারছি না। আপনার কি শরীর খারাপ করছে এভাবে উল্টাপাল্টা বলছেন যে? বউকে ভালো বউকে ভালোবাসলে যে শরীর খারাপ হয়, সেটা তো জানতাম না। না মানে আপনি তো বলেছিলেন কখনো আমাকে ভালোবাসবেন না, স্ত্রী হিসেবে মানবেন না। হ্যাঁ, একটা সময় বলেছিলাম, আর মনে হয়তো কাউকে বিশ্বাসও করতে পারবো না, কাউকে ভালোবাসাটা সম্ভব না। কিন্তু দ্বিতীয়বার যে কাউকে ভালোবাসা যায়, সেটা তোমাকে দেখার পর বুঝেছি। আর সবাই হয়তো ঠিকই বলতো যে আমার জন্য পারফেক্ট ছিল না, সে আমাকে ধোকা দিয়েছে। তুমি আমার লাইফের জন্য বেস্ট ছিলে, এজন্য তোমাকে আমি বউ করে পেয়েছি। লোকটার কথা শুনে চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো। এতদিনের প্রতীক্ষার ফল যে আজকে পেয়ে যাব সেটা ভাবতে পারিনি। মনটা খারাপ হলো, কিন্তু ওনার কথা শুনে আনন্দে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এবার উনি আমার অনেকটা কাছে এসে তারপর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে লাগলো, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে, তার জন্য মাপ চাইছি। তোমাকে দেখার পর বুঝতে পেরেছি একটাবার বিশ্বাস ভেঙে গেলে সেটা দ্বিতীয়বার করা যায়, কিন্তু সময় লাগে।
দেখো, যেখানে বলেছিলাম তোমাকে মানতে পারবো না, সেখানে 1.5 মাসেই তো তোমার প্রতি বিশ্বাস জন্ম নিয়েছে। বুঝতে পেরেছি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না, তাই আমিও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। লোকটা কথা বলেই আমার চোখের পানি মুছে দিলাম। খুব বেশি ভালো লাগা কাজ করলে ওনার প্রতি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ওনার বুকে মুখ গুজে দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই পাগলি, কান্না করছো কেন? দেখো, আমি তো তোমাকে মেনে নিয়েছি। আমিও সব মন থেকে বলিনি। বউকে ভালো না বাসলে কাকে বাসবো বলো? অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি আপনাকে। খুব বেশি কষ্ট হতো আপনি যখন আমাকে ইগনোর করতেন। জানতাম তো, ওই জন্য আজকে পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। আর কখনো আমাকে কষ্ট দিবেন না তো? এখন থেকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। হ্যাঁ বাবা, এখন থেকে অনেক বেশি ভালোবাসবো, আর এত বেশি আদর দিব যেন খুব শীঘ্রই আমাদের একটা বেবি হয়ে আসে। ফাজিল, এতদিনে এই দুষ্টুমিগুলো কোথায় ছিল? তাহলে কি আমি কষ্ট পেতাম বলেন? এতদিন দুষ্টুমি করিনি, যে দিনগুলো বাদ গেছে ওই দিনগুলোর জন্য পুষিয়ে দেব। ডাবল ডাবল রোমান্স করে কেমন? ধুর ফাজিল একটা, খালি লজ্জায় ফেলে আমাকে। পাগলিটা আমার বুকে মাথা লুকিয়ে আছে। আমি ওকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে নিলাম। আজকে আমাদের গল্পটা না হয় এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে। ততক্ষণে আপনারাও বিদায় নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। আর আমাদের গল্পটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।